ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে দুটো ঘটনা আছে, জমজমাটি দুটো ঘটনা। যে দুটো ঘটনা শুনলে আজকে শরীর থেকে না কোথাও থেকে যেন একটা মনে হবে শোনার পর কিছু যেন বেরিয়ে গেল। সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা দুটো শোনো। একটা করে প্রত্যেক দিনের মতো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। যারা নতুন প্রথম আজকে ঘটনা শুনছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, আজকে কিন্তু একটি ভয়েস আছে। এই ভয়েসটা দেওয়াটা খুব দরকার, কারণ এটা রিকোয়েস্ট আছে। দেন ভয়েসটা তোমরা শুনবে, ঘটনার মাঝেই দেবো। এখন আমি আর সময় নষ্ট করব না, সোজা যাব ঘটনায়। যে ভাই ঘটনাটা পাঠায়, ভাইয়ের নাম আমি এখানে হাইড রাখছি, কারণ ভাই একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করে। খুব জানাশোনা পরিচিত একটি নাম, বললে সবাই জানতে পারবে। সেখানে আমাকে ভাই বলেছে, দিদি নামটা আপনি হাইড করে অন্য কোনো নাম দিয়ে ঘটনাটা শেয়ার করবেন। আর কালকে কিন্তু এক বোনের বাবার জীবনের এক ভৌতিক অভিজ্ঞতাও তোমাদের সাথে শেয়ার করব। বোন অবশ্যই ঘটনাটা শুনছে, বুঝতে পারছে। হাওড়া থেকে যে বোন ঘটনাটা শেয়ার করেছো, সেই ঘটনাটা আমি আগামী পরশুদিন জানাবো, কারণ কাল তো ঘটনা আসবে না। আর 14 তারিখ হচ্ছে আমাবস্যা, টিপস আছে, সবাই সাথে থাকবে। তাহলে চলো এবার ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। যে ভাই আমাকে এই ঘটনাটা বলেন, সে ভাই একজন সোশ্যাল ওয়ার্কার। ভাই বলে, দিদি আমি সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল অনেক কাজ করি, যেগুলো আমার নিজের যে নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমি শেয়ার করি। তো আজকে যে ঘটনাটা আমি বলবো, সাথে সাথে আমি এমন কিছু কাজ করি, সেটা হচ্ছে আমরা অনেকেই ফেসবুক যখনই আমরা খুলে বসি তখনই আমরা দেখতে পারি কোথাও বাড়ি বিক্রি আছে 1 কাঠা 4-6টা, কোথাও 2 কাঠা, কোথাও 3 কাঠা, কিছু বাড়ি জমির সন্ধান দেয়। এরকমই কন্টেন্ট ক্রিয়েট করে এই ভাই। ভাই বলে, দিদি আমি যখনই কোনো জায়গায়, ধরো হট করে আমাকে যে ওনার বাড়ির ফোন করলো, করে বললো দেখো তুমি এখানে চলে আসো, আমি আমার বাড়িটা বিক্রি করতে চাই যে কোনো কারণে, তখনই ভাই কিন্তু সাথে সাথে তার ক্যামেরাম্যানকে নিয়ে সেই বাড়ির লোকেশনে হাজির হয়। সেই বাড়ির ভিডিও করে তার নিজের পার্সোনাল যে পেজ রয়েছে ফেসবুকে, সেখানে শেয়ার করে। অনেকই বাড়ি কিন্তু ভাই এরকম বিক্রিও করে দিয়েছে যথাযথ দামে। তো ভাই বলে, দিদি আমি এই কাজটা করি, আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম কাজ নেই। এখন মোটামুটি ছেলেমেয়েরা পড়াশোনা শিখে বেশিরভাগ এই সোশ্যাল মিডিয়াতেই আমরা ঘুরে বেড়াচ্ছি। কেউ ফেসবুক করছে, কেউ ইউটিউব করছে, কেউ ইনস্টা করছে, যার যেখানে পছন্দর জায়গা। তো ভাইও কাজের জন্য অনেক অনেক পরিশ্রম করে, অনেক জায়গায় ইন্টারভিউ দেয়, অনেক জায়গায় যায়, অনেক হ্যারেস হয়, অনেক টাকা খরচা হয়, কিন্তু কোনো জায়গায় সেরকমভাবে চাকরি ভাইয়ের হয়নি। তখন ভাই নিজে থেকে একটি ভিডিও দেখেছিল, এরকম কেউ ভিডিও করতো যে বাড়ি প্লটিং বিক্রি হচ্ছে, সেগুলো ভিডিও করা, সেই স্থানে গিয়ে গিয়ে তারপর সেখান থেকে ফোন নাম্বার আদান প্রদান হওয়া, যোগাযোগ করতো প্রচুর লোকে। তো দেখে ভাই উৎসাহ হয়। এবার দেখো কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর আছে, যে যেরকমভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, যে যেরকমভাবে টাকা সত্যি কথা বলতে উপার্জন করতে পারে। তো ভাই ভাবলো যে একটু খেটে খাবো। তো সেখানে দাঁড়িয়ে ভাই একদম সোজা চলে যায়, যেখানে ভাই বলে, দিদি আমি এরকম একটা কাজের মধ্যে ঢুকে যাই যেখানে বাড়ি প্লটিং এগুলো যারা বিক্রি করতে চাইছে আমার সাথে যোগাযোগ করতো। আমি সেই লোকেশানে গিয়ে আমি সেগুলো ভিডিও করে ফেসবুকে, আমি বিশেষ করে ফেসবুকে আমি সেগুলোকে পাবলিশ করতাম। পাবলিক করলেই তখন কি হতো, পাবলিশ করতাম, পাবলিশ করলেই প্রচুর লোক ওখান থেকে কল করতো, আমার সাথে যোগাযোগ করতো। যারা বাড়ির মালিক আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিতাম। হ্যাঁ, বিক্রি হয়ে গেলে মালিকের কাছ দিয়ে বা যে যিনি বাড়িটা সেল করছেন, যিনি বাড়িটা ক্রয় করছেন, মানে দুজনের কাছ দিয়ে, বায়ার অ্যান্ড সেলার দুজনের কাছ দিয়েই কিন্তু একটা কমিশন নিত। কেউ খুশি হয়ে দিত, কেউ খুশি হয়ে দিত না, এখানে চাপের কিছু নেই, কারণ সে তো ভিউজ ইনকাম করছেই। তার যেহেতুনিক একটা পেজ রয়েছে, ভালোই পেজটা এখন ভালোই রয়েছে, 1 লাখের উপরে, প্রায় 1.5 লাখের কাছাকাছি। তো ভাই সেখানে গিয়ে বলে, আমি তো এরকম প্রচুর বাড়িতে লোকেশন পেয়ে যাই, তো আমি যাই সেখানে ভিডিও করি, আমার ক্যামেরাম্যান থাকে, অনেক সময় বাড়ির ওনার সেখানে প্রেজেন্ট থাকে,
অনেক সময় প্রেজেন্ট থাকে না। তো আমাদেরকে চাবি কারোর মারফতে অথবা নিজেরাও চাবিটা আমাদের দিয়ে দেয়, যেই দিন বলে তোমরা ভিডিও করবে চাবিটা বাড়ির আগে থেকে নিয়ে যাও। তো আমি সেরকমই সব জায়গায় চলে যাই। একটি বাড়ি মধ্যম গ্রামে, বাড়িটা ১ কাঠা ৪-৬ জমির মধ্যে দোতলা বাড়ি করা। সেই বাড়িটা আমার কাছে যিনি ওনার, উনি মানে যোগাযোগ করে। উনি অ্যাকচুয়ালিও কলকাতায় থাকেন না, উনি বাইরে থাকেন। উনি বাইরে থেকে এই ভাইকে যোগাযোগ করে বলে যে তোমার ভিডিও আমি ফেসবুকে দেখেছি, তুমি তো এরকম কাজ করো সোশ্যাল মিডিয়ায়, আমারও মানে বাড়িটা রয়েছে, তুমি এটা অ্যাড করো তোমার ফেসবুক চ্যানেল থেকে। অনেকেই তো বাড়ি কিনেছে আর অনেক কমেন্ট আমি দেখেছি, তো লোকে তোমাকে পছন্দ করে, তুমি আমার বাড়িটা বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করো, তার জন্য তোমাকে অগ্রিম আমি ১০,০০০ টাকা দিচ্ছি। তো ভাই তাতে খুশি হয়, রাজি হয়, ভাই সেই কাজটা কিন্তু নেয়। দিয়ে চাবিটা যেখানে বাড়ি ওখানে নিয়ারেস্ট কারোর কাছে চাবিটা দেওয়া ছিল, কারণ বাড়ির ওনার বাইরে থাকে কলকাতার, প্রথমেই বললাম। সেখানে গিয়ে ভাই ওই চাবি যার কাছে ছিল ওনার সাথে যোগাযোগ করে আগের দিন, চাবিটা নিয়ে আসে, উনি দিয়ে দেন। ওনারের সাথে কথা হয় যে আমি চাবি নিয়ে চলে এসেছি, আমি ঠিক সময় গিয়ে ভিডিওটা করে আমি আমার ফেসবুক যে মানে ফেসবুকে যে আমার আইডি আছে আমি ওখানে শো করে দেবো। তা মালিক বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভাই বলে দিদি তারপরে আমার ২ দিন ধরে হঠাৎ শরীরটা খারাপ হয়। ওর মধ্যে আমি আর অন্য কোনো জায়গায় যাবার জন্য আমার কাছে কোনো ফোন আসে না, কারণ আমি সত্যি কথা বলতে বসে থাকি না। হয়তো একটা আমি সকাল সকাল গিয়ে একটা জায়গায় ভিডিও শ্যুট করছি, ওটা করতে করতে আমাকে এডিট করতে হয়, আবার এক জায়গায় করছি। একদিনে আমি ২-৩টে করে কিন্তু বাড়ির সেলের জন্য ভিডিও করি, কিন্তু ওই বাড়িটা চাবি নিয়ে আসার পর আমার ২ দিন ধরে কোনো জায়গায় কন্ট্যাক্ট আসেও নি, আমার শরীরটা খুব খারাপ হয়, আমি তার জন্য ওই বাড়িটায় ভিডিও করতে যেতে পারিনি। সেখানে দাঁড়িয়ে আমাকে যিনি বাড়ির ওনার, উনি আমাকে একদিন ফোন করলেন রাতের বেলা ১০টার দিকে। ফোন করে বললেন দেখো তুমি তো ব্যস্ত থাকো, আমি সকাল থেকে তোমায় ফোন করিনি, এখন করলাম। তুমি কি আমার বাড়ির ভিডিওটা করে এনেছো? তোমার ফেসবুক আইডিতে তুমি কখন কবে কোন সময় পোস্ট করবে, আমি দেখব। তখন ভাই বলে যে না স্যার, আমি তো চাবিটা নিয়ে এসেছি আপনার যেখানে দেওয়া ছিল নিয়ারেস্ট লোকের কাছ থেকে, আমি এখনও যেতে পারিনি কারণ আমার শরীরটা ২ দিন ধরে খুব খারাপ। তখন সেই মালিক বাড়ির বলেন যে ঠিক আছে, তুমি শরীরটা ঠিক হলে তুমি যাও, যে ভিডিওটা করো, করে তুমি শেয়ার করো, তোমাকে তো আমি তার জন্য ১০,০০০ টাকা দিয়েছি। তো বলছে হ্যাঁ, এরকম তো আমাকে অনেকেই দেয়, কিন্তু আপনার মতো তো কেউ তাড়া দেয় না, কারণ আমাদের কাছে আগে থেকে অনেক লোকেশান শেয়ার করা থাকে, সেগুলো যেতে হয়, তবুও আপনারটা আমি আগে করে দেবো। তো ভাই সেখানে আর কথা বাড়ায়নি, এতটাই কথা হয়। ভাই বলছে দিদি সত্যি কথা বলতে আমার না অন্য জায়গায় কেউ লোকেশন দিলেই কোনো বাড়ির অনার, আমি ছুটতে চলে যাই ক্যামেরাম্যানকে নিয়ে, কখনো ক্যামেরাম্যানের যদি সময় না হয় আমি নিজেও যাই, সেই স্থানে গিয়ে একা একাই আমি ট্রাইপড রেখে রেখে ভিডিও করি। কিন্তু আমি জানি না, ওনার কাছ দিয়ে চাবিটা নিয়ে আসলাম, ওনার বাড়ির জন্য ভিডিও করব, কিন্তু কোনোভাবে আমি যেতে পারছি না। আমার শরীরটা এতটাই খারাপ, কোনোভাবে পারমিট করছে না। মা আমাকে বললো কিরে এখন কোনো জায়গায় ভিডিও করার নেই, তুই তো যাচ্ছিস না? মাকে বললাম না আছে, কিন্তু মা আমার শরীরটা ঠিক দিচ্ছে না, আমি দেখছি আজকে একটু বেলার দিকে হলে গেলেও, উনি আমাকে কালকে রাতে ফোন করেছিলেন বাড়ির অনার, আমি গিয়ে ভিডিওটা করে দেবো। তো মা আমাকে সকালবেলা হালকা পাতলা ভাতই আমি খেয়ে বেরোই, প্রত্যেকদিন মা আমাকে ভাত করে দেন, দিয়ে বললো বাবু ১০,০০০ টাকা দিয়েছে যখন, তখন গিয়ে একটু কষ্ট করে, তোকে তো এরকম কোনো দিন শুয়ে থাকতে দেখিনি, কাজে কর্মে খুব মানে কি বলবো, মানে সময় দেওয়া যেটা বলে, একদম কাজকর্মে থেকে ফাঁকি দেয় না ভাই। তো তার মা বলল যে আমি তো এরকম কোনো সময় দেখিনি, তোর যেখানে হাতে রয়েছে লোকেশান তুই যাচ্ছিস না, দুটো ভাত খেয়ে তুই বেরো, যা। তো ভাই সেদিনকে যায়। ভাই বলছে দিদি ক্যামেরাম্যান ঢুকেই বাড়িটায় বলছে মানে কিছু একটা যেন ফিল করছে বাড়িটায়। তা আমরা যখন যাই দুপুরবেলা ২:৩০ বাজে, ক্যামেরাম্যান আমাকে বললো আমার শরীরটা খারাপ লাগছে। বাড়িতে পা ধোয়ার পরেই আমারও শরীর খারাপ লাগছে। আমি বলিনি, আমি তো চাবি নিয়ে গিয়েই তো শরীর খারাপে ভুগছি, আমি ওকে কিছু বলিনি, কারণ ক্যামেরাম্যানকে দরকার, ও না থাকলে তো আমি কিছু করতে পারবো না সেরকমভাবে। তো
ক্যামেরাম্যান ভাই আমাকে বলল যে দাদা শরীরটা কিরকম খারাপ লাগছে, শরীরটা পারমিট করছে না, তুমি আজকে কি দরকার ছিল করার, দুদিন পরই আসতে, আমারও শরীরটা দুদিন ধরে ভালো না। তা আমি বললাম দেখ এরকম করে একটা মানুষের কাছ দিয়ে টাকা নিয়েছি, ওকেও আমি দিয়েছি 2000 টাকা ওখান থেকে। আমি এরকম মানুষের কাছ দিয়ে টাকা নিয়েছি তার ভিডিওটা করার জন্য, সে খুব ফোন করছে, মানে তাড়াহুড়ো করছে বাড়ির যে অনার, তো যত তাড়াতাড়ি বাড়িটা বিক্রি করা যায়, মানে কম করবে উনি, একটা দাম রেখেছে তারপরে উনি কম করবে, এরমভাবেই আর কি বলা হবে ভিডিওর মধ্যে। পুরো কনসেপ্টটা ওনার সাথে আমার ডিসকাস হয়ে যায়, বাড়ির যে ওনার তার সাথে। তো আমি কোনোভাবে ভিডিওটা বানাচ্ছি, আমার মনে হচ্ছে যেন আমি যে রুমে যাচ্ছি, আমার ক্যামেরাম্যান তো দূরে দূরে রয়েছে, আমি হয়তো দেখাচ্ছি এই একটা রুম রয়েছে, এই একটা 3 BHK ছিল, এই একটা রুম রয়েছে, এটা ব্যালকনি রয়েছে, এখানে বাথরুম রয়েছে, কিচেন রয়েছে, এরকম আমি সব দেখিয়ে দিচ্ছি, এত বাই এত ফুড রুমগুলো আছে, একটা বড় দুটো ছোট, এরকম আমি দেখাচ্ছি। আমার মনে হচ্ছে যে আমার পাশে পাশে কেউ যেন আমার সাথেই ওই রুমের মধ্যে রয়েছে, যেখানে আমি আর আমার ক্যামেরাম্যান ভাই ছাড়া ওখানে কেউ নেই, কেউ না। কিন্তু কেন জানি না মনে হচ্ছে যে কেউ একটা আমাদের সাথে আছে। আর এইটা আমি নিজে মনে করছিলাম, চুপচাপ ছিলাম, কাউকে কিছু বলিনি, মানে আমার ক্যামেরাম্যানকে। আমার ক্যামেরাম্যান যখনই আমি ওই বাড়ির বাথরুমটা দেখিয়ে, যখন আমি একটু বাথরুমে যাই, ওখানে আমি কাট করে দিই, বাথরুমে যাই, দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি, একটু ওয়াশরুমে যাই, ওয়াশরুম দিয়ে যখন বেরোই, ক্যামেরাম্যান হতভম্ব হয়ে মাঝখানে একদম রুমের খালি রুমের মাঝখানে হতভম্ব হয়ে বসে রয়েছে। ওকে আমি কোনোদিন দেখিনি, অন্য জায়গায় আমি দেখেছি লোকেশনে গেলে নিজে নিজে ভিডিও করে, তারপরে হয়তো ব্যালকনিতে দাঁড়িয়ে লোক দেখছে বাইরের, কিন্তু ওখানে গিয়ে আমি দেখলাম ও হতভম্বের মতো চুপচাপ ওখানে বসে আছে একটা ফাঁকা ঘরের মেঝেতে মাঝখান করে। তা আমি ওকে বেরিয়ে বললাম এ কি ভাই, তুই বসে আছিস? তখন বলল দাদা তাড়াতাড়ি ভিডিও করে চলো তো, এই বাড়িটায় মনে হচ্ছে কোনো রকম খারাপ কিছু আছে। আমি তখন বললাম কেন, এরকম মনে হচ্ছে কেন? আমারও মনে হচ্ছে, আমি ওকে বলছি না। তো ও আমাকে বলছে যে তুমি ওয়াশরুম চলে গেলে, আমি একা একা ভিডিও করছিলাম, দেখবে কটা ভিডিও করেছি। আমার না শুধু মনে হচ্ছে আমার একদম পিঠের সাথে, মানে একদম যেন কেউ টার্চে টার্চে আছে, আমার সাথে টার্চ হচ্ছে, আমার মনে হচ্ছে এরকম। আর একা আমি জানি না কেন, এত বাড়িতে তোমার সাথে গেছি, ভিডিও করেছি, আমার একটা গায়ে কীরকম কাটা কাটা দিচ্ছে, একটা ভয় ভয় লাগছে, মনে হচ্ছে যেন কেউ আছে কেউ আছে, মানে এই মনে হচ্ছে কিছু একটা অ্যাটাক করবে, এই মনে হচ্ছে কেউ সামনে চলে আসবে ক্যামেরায় হট করে। হ্যাঁ, তো এরকম লাগছে। তো আমিও তো সেটা ফিল করছি, কিন্তু আমি সেটা ওকে বলছি না, কারণ ও যদি না করে তাহলে ভিডিওটা হবে না। যত তাড়াতাড়ি ওখান থেকে ভিডিও করে বেরিয়ে যেতে পারবো ততটাই আমাদের সুবিধে। তখন আমি ওকে বললাম যে না না, ওরকম কোনো ব্যাপার না, আসলে বাড়িটা 25-30 বছরের পুরনো, তো বাড়িটা ওরকম পড়ে রয়েছে, যার জন্য হতে পারে ওরা পরে রং ঠং করেছে, বাড়ি বিক্রি হচ্ছে না বলে হতে পারে, তার জন্য এগুলো মনে হচ্ছে, ওরকম কিছু না। তা আমরা 5-7 মিনিটের মধ্যে ভিডিও করি, আগে যেহেতু করেছিলাম, 5-7 মিনিটের মধ্যে ভিডিও করে আমরা ওখান থেকে লক করে, যেখানে চাবি ছিল পাশে রাখা, সেই বাড়িতে আমরা দিয়ে আমরা বেরিয়ে চলে আসি। বাড়িতে আসার পর আমার মাকে আমি ঘটনাটা বলি। সেদিন অন্য কোনো জায়গায় আমি যাইনি, আর অন্য জায়গায় আমার লোকেশন পাঠানো ছিল ভিডিও করতে যাওয়ার, আমি কিন্তু যাইনি। আমার যে ক্যামেরাম্যান, সেও আমার মাকে বলছে যে মাসিমা এরকম মধ্যমগ্রামে একটা জায়গায় গেছিলাম, একটা বাড়িতে দাদার সাথে, দাদারও মনে হচ্ছে এরকম কিছু একটা অভিজ্ঞতা হয়েছে, আমারও হয়েছে, বাড়িটায় মনে হচ্ছে কোনো রকম কিছু একটা ঘটেছে, যেটা মালিক সম্পূর্ণরূপে চেপে রয়েছে। তো এই কথা বলাতে আমার মা তখন বলল তোদের কাজ করার আর কোনো ইচ্ছে নেই, বুঝতে পারছি, বেশ টাকা পাচ্ছিস তো। এবার অনেক জায়গা থেকে কি হয়, একটা বাড়ির ভিডিও তো আমরা এমনি করি না, যখন বাড়িটা বিক্রি হলো হলো, না হলো, আমরা যদি করাতে পারলাম ভালো, না হলো না হলো, কিন্তু আমরা তো একটা টাকা পাই। তো মা বলছে তোরা এত টাকা পেয়ে যাস আগে, ওর জন্য হয়তো তোদের এরকম মনে হচ্ছে, তোরা দুজনেই ফাঁকিবাজ হয়ে গেছিস। কারণ আমাদের ওই বাড়িটা যখন কল আসেনি ভিডিও করা, তার আগে থেকেই আমি আর আমার ক্যামেরাম্যান দুজনে মিলে আমরা এদিক ওদিকে ঘুরতেও যাই, কখনো কখনো কাজ না থাকলে। তো আমরা দীঘায় যাবো বলছিলাম, যার কারণে মা বলছে যে তোরা ঘুরতে যাবি, তোদের কাজে মন নেই, ওর থেকে ভালো তোরা ঘুরে টুরে আয়, যা তারপর কাজ করবি। তোরা কাজ করতে চাইছিস না, কোনো লোকেশনে যেতে চাইছিস না বলে এগুলো তোরা বানিয়ে বানিয়ে বলছিস। এটা হচ্ছে আমার নিজের মায়ের কথা।
তো মাকে বোঝাতে পারলাম না। তো ও বাড়ি চলে গেল, চা খেলো মায়ের কাছে, চা খেয়ে সন্ধ্যাবেলা বাড়ি যায়। আমি সন্ধ্যাবেলা বসে ওই ভিডিওগুলো যে করা ছিল সেগুলো এডিটিং করতে হবে, যত তাড়াতাড়ি হোক আমি ছাড়বো, নাহলে জানি আবার আজকে রাত্রেবেলা ফোন করবেই। তো করলামই, ওনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো যে ভিডিও করে এনেছি সম্পূর্ণ, আমি কালকে ভিডিওটা আমার ফেসবুক পেজে দিয়ে দেবো। তো আমি ওই জন্য ভিডিওটা দেখছি। যখন আমি ভিডিওটা মোবাইলে দেখছি, আমাকে উনি বলেন যে আমি দেখছি কোনো কোনো জায়গায়, আমরা যখন ভিডিও করছিলাম তখন আমি ওকে ফোন করি ভিডিওটা দেখার পর, যে তোর কোনো জায়গায় হিজিয়ে আসছিল? বলল না, কিন্তু ভিডিওর মধ্যে কিছু কিছু জায়গায় হিজি এসছে, কিছু কিছু জায়গায় কালো একটা ছায়ার মতো ওই 2:30-এর সময় দিনের আলোতে, যেখানে ফ্ল্যাটে কেউ নেই, মানে বাড়িটায় কেউ নেই প্লটিং করা, ওখানে মনে হচ্ছে যেন কেউ চলে গেছে। একবার আমরা দেখেছি এরকম ছায়া মূর্তি। তো সেইটা আমি আমার ক্যামেরাম্যানকে পাঠাই, ও তাতে সহমত দেয়। তো সত্যি কথা বলতে আমি ভিডিওটা এডিটিং করিনি, জানি না কেন আমার ভালো লাগছিল না, আমি শুয়ে পড়ি, রাতে আমি খাইও না। তো মা অনেক করে খাবার কথা বলে, আমি খাইনি, শুয়ে পড়ি। আমাকে ঠিক 11টার সময় বাড়ির ওনার ফোন করেছে, তখন আমি ঘুমাচ্ছি। ফোন করতে আমি ফোনটা রিসিভ করি, আমি বললাম হ্যাঁ স্যার বলুন। আমাকে খুব গরমে উনি বললেন, মানে কথাটা খুব গরমে বলছে, 10,000 টাকা তোমাকে কি মুখ দেখাতে দিলাম, এখনো পর্যন্ত তুমি ভিডিওটা তো করলে না। আমি তখন বললাম স্যার আপনি টাকা রিটার্ন করে নেন, ভিডিও আমার করা আছে, আমি কালকে আমার ফেসবুক পেজে দেবো, আপনার এত তাড়া থাকলে আপনি নিয়ে নেন, আপনার বাড়িতে কিছু একটা আছে। কারণ আপনার বাড়িতে যাবার পরে আমার আর আমার ক্যামেরাম্যানের প্রথম থেকেই চাবি আনা থেকে শরীর খারাপ, আর আজকে তো আসার পরে রাতে আমি খাইও নি, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তখন উনি বললেন যে বাজে কথা কেন বলছো, তোমরা এরকমই, আমি জানি তোমরা আরও এগুলো মানে রটিয়ে মালিকদের কাছে টাকা নাও। উনি উল্টো আমাকে ব্লেম করে ঝামেলা করছে। তা আমি তখন বললাম যে স্যার আপনার ভিডিওটা আমি আমার পেজে দেবো না, কারণ আমি চাই না আমার পেজ থেকে কেউ দেখে যদি আপনার সাথে যোগাযোগ করে সে ভুল পথে যাবে। আপনি টাকাটা রিটার্ন করব আপনাকে, আপনি আপনার কোনো ইউপিআই অ্যাকাউন্ট নাম্বার অথবা স্ক্যানার থাকলে দিন, আপনাকে আমি দিয়ে দেবো। সে কিন্তু তখন নরম হয়ে যায়, নরম হয়ে গেল। তখন সে বলছে যে না দেখো আমার মাথাটা গরম হয়ে গেছে, আমার কাজের সাইডে এখানে আমি বাইরে আছি, কিছু ঝামেলা হয়েছে তার জন্য তোমাকে এরম করে বলেছি, সরি ভাই, বড় দাদার মতো মনে করে তুমি ভিডিওটা কালকে পাবলিক করো, অনেক করে উনি নরম হয়ে বলে। তখন আমি বললাম যে ঠিক আছে। রাতের বেলা ওই যে ঘুম ভাঙলো, দুটো খেলাম, খাবার পর রাতের বেলা যখন ভিডিওটা এডিট করছি, আমি ফোনে ভিডিও এডিট করছি, আমার ঘরে আমার রুমে রীতিমতো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেছে। ভাই বলছে দিদি আমি যখন ভিডিওটা এডিটিং করছি আমার শুধু মনে হচ্ছে, এটা আমার মনের ভয় না, আমার মনের ভয় না, আমার শুধু মনে হচ্ছে যে আমার রুমের মধ্যে আমার বেডের পেছনে, মানে আমি যেখানে বসে এডিটিং করছি, শুয়ে তো এডিটিং হয় না, চোখে ঘুম আসে, যারা এডিট করো জানো, বসে আমি একটা ছোট্ট লাইট জ্বালিয়ে আমি এডিট করছি, চোখে যাতে মানে ফোনের লাইটটা না লাগে। তো আমার পেছনে মনে হচ্ছে কেউ যেন লম্বা কালো একটা শ্যাডো দাঁড়িয়ে রয়েছে, আমি পরিষ্কার কিন্তু বুঝতে পারছি একজন কেউ দাঁড়িয়ে রয়েছে। আমি সাথে সাথে আমার ক্যামেরাম্যানকে ফোন করলাম, রাত তখন 2টো বাজে। ও ফোন করে বলল, হ্যাঁ দাদা এখন ফোন করেছো, ঘুমাচ্ছি, এখন কি কোনো বাড়িতে যেতে হবে নাকি ভিডিও করতে, তুমি না পারোও বটে। আমি তখন ওকে বললাম যে দেখ আমি ওই ভিডিওটা এডিট করছি, কালকে তো আমার পেজে দেবো, বাড়ির ওনার ফোন করে এরকম ধমকি দিয়েছে। তো ও আবার দুটো গালিগালাজ করলো ওনারকে, দিয়ে বলল হ্যাঁ 10,000 টাকা দিয়ে তোমার আমার মাথা কিনে নিয়েছে, উনি মাথায় পা দিয়ে কাজ করাবেন। তো কী হয়েছে বলো? আমি তখন বলতেও পারছি না যে আমার ঘরে এরকম কিছু ফিল করছি বা আমার রুমে এরকম কিছু হচ্ছে, আমি বলতে পারছি না। আমি ফোনটা রেখে দিই, আমি বললাম ঠিক আছে যা, তুই কালকে সকালবেলা আয়, তোর সাথে কথা আছে। বললো কথা যখন বলবে না, রাতে ঘুমটা নষ্ট করলে তো। তো বলে ফোনটা কাট করে দিয়ে আমি দিয়ে ওর মতো ঘুমায়, আমি আমার মতো এডিটিংটা করি। একটা সময় মানে ওয়াশরুম যাব, এতটা ভয় লাগছে, আমি নিজে থেকে যে ওয়াশরুম যাব, আমার সত্যি কথা বলতে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না, আর মানে একটা না কীরকম ভয় ভয় কাজ করছে, মনে হচ্ছে যেন
কিছু একটা আমার সাথে খারাপ অঘটন ঘটবে, কিছু একটা খারাপ অঘটন ঘটতে চলেছে। তো যাই হোক, ভাই কিন্তু এই জিনিসটাকে কাউকে বলেনি, শুধু ওর ক্যামেরাম্যানকে বলেছিল, মা তো বিশ্বাস করে না, মাকে বলেনি। এরকম করে 2 মাস মতো খুব কষ্টে কাজ করে, মানে অন্য অন্য জায়গায় ওই ভিডিও করে কিন্তু ছেড়ে দেয়, ভালো ভিউজ আসে ওখান থেকে, মানে রেভিনিউ জেনারেটও হয়। তো মালিক আর কোনো রকম যোগাযোগ করেনি, কেন ভিডিও করে ছাড়াটা তার কাজ, তারপর কি হচ্ছে না হচ্ছে মালিকের নাম্বার দেওয়া আছে, কল করে নেবে। ভাই 2 মাস ধরে কিন্তু সেই একই জ্বালায় জর্জরিত। রাতের বেলা কেউ রুমের মধ্যে হাঁটাচলা করে, কেউ রুমের মধ্যে সিস দেয় না, রাতের বেলা দেখবে সিস দেয়, মানে মুখে ওরকম সিস দেওয়ার শব্দ শোনে। কখনো খুব জোরে জোরে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস নিলে যেরকম শব্দ, সেরকম শব্দ শোনে। কখনো কখনো মনে হয় একদম, মানে চোখ খুললেই হয়তো মুখের কাছে দেখতে পারবে কাউকে, একটা ব্ল্যাক কোনো শ্যাডো রুমের মধ্যে হাঁটাচলা করে। এগুলো ভাই দেখে। ভাই কোথায় যাবে, ভাই কোন জায়গায় যাবে? যেহেতু আমি ফেসবুকে কিছু টিপস, কিছু ভিডিও শেয়ার করি, তো ভাই ওখান থেকে আমার ভিডিও দেখে, ফেসবুক থেকেই। তো ফেসবুক থেকে দেখে ভাই আমার সাথে যোগাযোগ করেছিল গত 3 দিন আগে। ভাইকে আমি পরশু দিনকে মাদুলি পাঠাই। ভাই বলে, দিদি যেদিন আপনি মাদুলিটা আমাকে পাঠান, আমি মানে কি বলবো, মানে আমি বলে বোঝাতে পারবো না। একদিনের মধ্যে মায়ের আশীর্বাদ আমি ভাইকে পাঠাই, ও শরীর বন্ধন করে দিয়েছিলাম। ভাই বলছে, আমি যেদিন ধারণ করি সেই দিন আমি মানে সারাদিন ব্যস্ততার মধ্যে ধারণ করতে পারিনি। ভাইকে বলেছিলাম শনিবার মঙ্গলবার, ও কি করে তাড়াহুড়ো করে সেই দিনকে, যেই দিন গেছে সেদিন সম্ভবত মনে হচ্ছে আজকে হচ্ছে তোমার শনিবার, আজকে শনিবার, ও বৃহস্পতিবার দিনকে ধারণ করে নেয়। ও মানে ভিতরে পড়েইনি কাগজ, ওর মানে এমন একটা পরিস্থিতি হয়েছে, ও রাতের বেলা বাইরে দিয়ে এসে ভিডিও টিডিও করে এসছে, বাইরে দিয়ে অন্য জায়গা দিয়ে করে এসে স্নান টান করে ও ধারণ করে। বলছে যখন আমি ধারণ করে আমি যখন আমার রুমে যাই, আমার রুমে দরজাগুলো বলছে ঠক 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 করে কাঁপছে। দিদি আপনি বিশ্বাস করবেন না, মানে আমার যা ফোনের স্পেস যদি ফুল না হতো, আমি ভিডিওটা করে না আমি পাঠিয়ে দিতাম, আপনি দর্শক বন্ধুদের দেখাতেন। ওই যে মাদুলি আমি মায়ের হাতে পড়লাম, স্নান করে বেরিয়ে এসে মা আমাকে পরিয়ে দেয়, দিয়ে আমি আমার রুমে গেছি ফোন টোনগুলো দেখবো রাখতে। আমি যখনই ঢুকেছি বলছে এমন ঘরের মধ্যে একটা হাওয়া ঘুরলো, মানে আমি বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে আমার ঘরে, আমার রুমে ঝড় উঠেছে। আর জানলা একটা বন্ধ ছিল, একটা পাল্লা খোলা ছিল, কাছের 2 পাল্লার জানলা। বলছে যে জানলাটা বন্ধ ছিল সেটা বন্ধ ছিল, কাঁপছিল। আর যেটা খোলা ছিল অল্প ভেজানো, অল্প খোলা ছিল, ওটা হাট করে খুলে গেল, কিছু একটা ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে বেরিয়ে গেল। আর এই সেম কথা আমার কাছ দিয়ে প্রায় 5-6 মাস আগেও একজন কাজ করিয়ে নিয়ে গেছিল। কত জায়গায় না সেই বোনটার জন্য গেছে, শুধু ঘুমাতো। মেয়েটি শিক্ষিত মেয়ে, কোনো কাজ নেই বাজ নেই, ঘরে কাজ করতো না, চাকরির কোনো রকম কিছু নেই, শুধু ঘুমাতো। সেদিনকে ওর মা বাবা নিজে, ওর মাটার একটু বিশ্বাস ছিল না, বাবাটা বিশ্বাস করেছিল। আর যার মারফতে এসেছিলো দিদিভাই আর দাদাভাই, ওনারা তো আমার কাছে অনেক কাজ করিয়েছেন, ওনারাই বলেছিলেন। বলছে মাদুলিটা, মানে মেয়েটাকে যখন পড়ালাম, শনিবার ছিল দুপুরবেলা, বলে পড়াতে পড়াতেই ঘর থেকে না একটা কালো ধোঁয়ার মতো ঘুরে, চালের বাড়ি ছিল, মানে টালির বাড়ি, চাল থেকে কালো ধোঁয়াটা বেরিয়ে গেল। আর সেম ভাই বললো ওরকমই একটা কালো ধোঁয়া ঘুরতে ঘুরতে জানলা দিয়ে বেরিয়ে গেল। ভাই সুস্থ আছে, ভাই ভালো আছে। এই ছিল প্রথম ঘটনা। দিদিভাই, আজ তুমি আর বড় মার জন্য আমার মেয়ে একদম সুস্থ সবল, খুব ভালো আছে দিদিভাই। হ্যাঁ আমরা ভেবেছিলাম যে মেয়েকে নিয়ে কি করব, মেয়েকে বাঁচাতেও পারবো কিনা, যেই অবস্থাতে মেয়েকে আমরা তোমাকে দেখিয়েছিলাম বা তোমার সাথে কথা বলেছিলাম, আমরা ভাবতে পারিনি যে মেয়ে যে আজ এত ভালো থাকবে। তোমার দয়ায় আর বড় মার দয়ায় দিদিভাই আজ আমার মেয়ে একদম সুস্থ সবল, একদম ভালো আছে। তারপরে এই ঘটনাটার পরে মেয়ের পড়াতেও মন বসছিল না, কিন্তু তোমার সেই মা সরস্বতীর যে মাদুলিটা, সে কবচ, সেটা হাতে পড়ার পরে
আমার মেয়ের এখন পড়াশোনায় মন বসছে, মেয়ে এখন পড়াশোনাও খুব ভালোভাবে করছে, সব কিছু ভালো রয়েছে। মেয়েকে নিয়ে আমরা এখন খুব ভালো আছি দিদিভাই। তুমি না থাকলে যে কী হতো জানতাম না। তোমার দয়ায় আজ সব কিছু ঠিকঠাক আছে দিদিভাই। তুমি এইভাবে সুস্থ সবল থাকো আর এইভাবে সবার উপকার করে যাও দিদিভাই। আজ আমার বাড়ির ফ্ল্যাটে আরেকজনেরও ঠিক সেম প্রবলেম হয়েছে। সে আমার কথা মুখ থেকে তোমার কথা শুনেছে এবং সে আমাকে বলেছে যে তোমার নাম্বারটা দিতে। আমি তাকে তোমার নাম্বার দিয়েছি, সে তোমাকে কন্ট্যাক্ট করবে রাত্রিবেলা। তুমি একটু কথা বলে ওর প্রবলেমটা একটু সলভ করে দিও। ছেলেটা খুব প্রবলেমের মধ্যে আছে। আর আমি জানি যে ও তোমার আশীর্বাদে ও একদম সুস্থ সবল হয়ে যাবে দিদিভাই। ঠিক আছে দিদিভাই। দ্বিতীয় ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে, কিছুদিন আগে একজন দাদা ভাই ঘটনাটা বলেন। বলছে রাতের বেলা বাড়িতে অনেক দিন ধরে মাছ কেনা হয় না বাড়িতে। এবার কাজের মধ্যে থাকেন তো দাদা ভাই, অ্যাকচুয়ালিও মানে দেশের বাড়িতে এসছিলেন। দেশের বাড়িতে মা বাবা, এক ছেলে বউ সবাই আছেন। উনি বাইরে কাজ করেন, বাবা বাজার দোকান করেন। মানে মেয়ের বাবার কথা বলা হচ্ছে, মেয়ে কিন্তু মেয়ের বাড়িতেই থাকে। আর যেহেতু উনি শ্বশুর বাড়িতে, মানে এই দাদাভাই যে ঘটনাটা বলেছেন, ওনার কিন্তু বাবা মা কেউ নেই। ওই জন্য উনিও যখন আসেন 2 দিন 4 দিন শ্বশুর বাড়িতেই থাকেন, চলে যান। বলছে কি বলবো, বাড়িতে আসলাম যখন, সকালবেলা খাওয়া দাওয়া করি, ডিম রান্না করেছিল। তো আমার বউ আমাকে বলল, দেখো না বর্ষাকাল তো এসে গেছে, তুমি একটুখানি সন্ধ্যাবেলা ইলিশ মাছ নিয়ে আসো। তো আমি বললাম কালকে সকালে নিয়ে আসি না, আবার রাতের বেলা বাজার যাব, এত দূর থেকে আমি এসছি। তো শাশুড়িও আমাকে বলল, আনো না বাবা, তোমার বাবাই তো বাজার টাজার করে, কদিন ধরে তো অসুস্থ তোমার বাবা, সপ্তাহখানিক কোনো মাছ তুলি না ঘরে। পাড়া গ্রামে মাছ আসে, সে মাছের অনেক দাম নেয়, তাই মাছ কেনে না। আর তার মধ্যে এমন এমন মাছ আসে যেই মাছগুলো বাড়িতে ওঠে না, আমাদের বাড়িতে সব রকমের মাছ খাওয়া হয় না। দাদাভাই বলছেন, আমি আমার শাশুড়ি মা আর বউর কথা মতো আমি ওই বিকেলবেলা চাটা খেয়ে মাছ আনতে যাই। বিকেল কি, তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। মাছ আনতে যাই, তখন আমাদের পাড়াতে সব বাড়িতে সন্ধে পড়ছে, ওই 6টা 6:30 বাজে। বাজারে গিয়ে এবার কি হয়, যেহেতু নাকি আমি বাইরে কাজ করি, আমি আসি প্রায় 5 মাস 6 মাস 1 বছর পর, ঠিক নেই। তো যখন বাজারে যাই, যেহেতু আমাদের বাড়িও ছিল ওখান থেকে কিছুটা ডিস্টেন্সে, 2-2.5 ঘন্টা হলে আমার বাড়ি, যেখানে আমার মা বাবা আজ কেউ নেই। আর শ্বশুর বাড়িতে যেহেতু কাছাকাছি, তো তো সবাই মোটামুটি বাজার দিকে গেলে আমাকে চেনে, বুঝে যায় আমি এসছি দেখেই। এবার অনেকের সাথে আমার দেখা হয়, এবার সবাই আমার সাথে গল্প করতে শুরু করে, এই একে অপরের সাথে, কিরে কেমন আছিস, কেউ বলছে আমাদের এখানে কাজ নেই, একটু দেখ না, তোর সাথে নিয়ে চল না, এরকম মানে যা হয়, বন্ধু বান্ধব, কোনো দাদারা, এরকম অনেকের সাথে, কোনো জেঠু কাকু, সবার সাথে এরকম, বন্ধুদের বাবার সাথে মায়ের সাথে দেখা হয়। তারাও বাজার করতে গেছে, কেউ পুজো দিতে গেছে, কেউ কোনোভাবে আসছে। মানে তাদের সাথে কথা বলতে বলতে কখন যে রাত 8টা বেজে গেছে সত্যি আমার মাথায় নেই। প্রথম দিন এসছি, এবার চায়ের দোকানে গেছি, ওখানে এক দল বন্ধু বান্ধবের সাথে হঠাৎ দেখা। আমাকে বলছে, কিরে তুই কবে আসলি, সবাই জানে আমি বাইরে কাজ করি। এবার ওখানের কথাবার্তা, তারপর রাজনৈতিক কিছু আলোচনা, যেটা হবেই, যে কোনো চায়ের দোকানে রাজনৈতিক আলোচনা হবেই। তো সেই সব আলোচনা এইসব করতে করতে অনেকটা সময় হয়ে যায়। যখন ঘড়িতে দেখলাম যে রাত তখন 8টা বাজে, মানে আমার ফোনের স্ক্রিনে, তখন আমি একটা ইলিশ মাছ নিয়ে যখন বাড়ি ফিরছি, তখন টিপ 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 করে বৃষ্টি চলে আসে। তো আমি ছাতা ছাতা কিচ্ছু নিয়ে যাইনি, কারণ বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না, প্রচণ্ড গরম ছিল। হঠাৎ করে বৃষ্টি, আকাশে কালো মেঘ, মেঘ অনেকক্ষণ ধরে গুম গাম করে গর্জন করছিল। এবার বৃষ্টি নামে, আমি ইলিশ মাছ নিয়ে তাড়াতাড়ি আসছি। আমার সাথে এক কাকুর দেখা হলো। কাকু বলল, কিরে এত রাতে, 8টা বেজে গেছে, এখন ইলিশ মাছ নিয়ে যাচ্ছিস, ওদের ওই দিকটা তো একদম ভালো না,
এই রাতের বেলা কি দরকার নিয়ে যাওয়ার, দিনে দিনে নিয়ে যেতিস, বা এসেছিলিস। আমি বললাম মাছ নিতে এসেছিলাম, বললো সকাল সকাল নিয়ে যেতিস। তো আমি বললাম কিছু হবে না। তা সেই কাকু আমাকে বলল যে মাছটাকে এটো করে নিয়ে যা, মানে ওই প্যাকেটটার উপর থু 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 করে 3বার থুতু দিয়ে নিয়ে যা, মাছটা এটো হলে কোনো মানুষেরই হোক, কোনো খারাপ জিনিসের হোক নজর লাগবে না। এটো মাছ, ভালো কথা, জানি না এগুলো মানুষের মান্যতা, এটো করে নিয়ে আসলে নজর লাগে না। আর সত্যি কথা বলতে রাস্তায় তো এমনি কোনো লোক নেই, আর যে মানুষের নজর লাগবে অত রাতে, দেখতেও পাবেন আমি হাতে ঝুলিয়ে নিয়ে আসছি। বলছে আমি মাছ নিয়ে বাড়ি আসি। বাড়ি আসতেই আমাকে আমার বউ ডেকে বলল, বাবা সত্যি এতক্ষণ পর আসলে মাছ নিয়ে? ছেলেকে পড়াচ্ছিলাম, ওর তো সামনে পরীক্ষা, না হলে তোমাকে ফোন করতাম। এই করছিলাম, ফোনটা তো ওই ঘরে রাখা আছে, আনতে যেতে পারিনি, তাই নাহলে ফোন করতাম তোমাকে। আমি বললাম নাও নাও ধরো। শাশুড়ি মা ছুটে আসলেন, উনি মাছটা নিয়ে রান্নাঘরে গিয়ে কাটাকুটি শুরু করলেন। কেটে আনিনি, গোটা মাছ এনেছি। এইবার কাটাকুটির পর শাশুড়ি মায়ের হঠাৎ খুব কাশি আরম্ভ হলো, হঠাৎ। মানে আমার বউ বলছে মায়ের এরকম কাশি বাবার কালে কোনোদিন দেখিনি। এত কাশছে, কাশতে কাশতে মুখ দিয়ে ব্লাড বেরিয়ে গেছে। ওনাকে নিয়ে ওই মাছ টাছ ফেলে দিয়ে ডাক্তারখানায় যাওয়া হলো। গ্রামের আমাদের ডাক্তার দেখালাম। ডাক্তার বলল শরীর গরম হওয়াতে এরকম হচ্ছে, অনেক সময় ঠান্ডা গরম লাগায় হয়। বাড়িতে ওই মাছ রান্না হলো না, মাছটা আনা বেকার, বাড়িতে ওরকম পড়ে রইল। মাছটা বাড়িতে আনা বেকার, বাড়িতে পড়ে রইল, ওই মাছ কিন্তু রান্না হলো না। এইবার বাড়িতে তো মাছ পড়ে আছে, শাশুড়ি মা অনেক রাত পর্যন্ত ওরম কাশছে, ওষুধ খাওয়ানো হলো, ব্লিডিংটা বন্ধ হয়, একবারই কাশতে কাশতে প্রথমে হয়েছিল। যাই হোক, শাশুড়ি মা ঘুমিয়ে পড়ে, আমি আমার বউর সাথে ছেলে নিয়ে শুলাম। ওই ফেনা ভাত রান্না করলো, ফেনা ভাত খেলাম। আহারে, বাইরে দিয়ে এসে মাছ এনেও মাছ খেতে পারলাম না। মানে এটা হচ্ছে কপাল, বলে না নাসিবে না থাকলে হয় না কিছু। তো মাছ বাড়িতে পড়ে রয়েছে কিন্তু খেতে পারলাম না। তো রাতের বেলা আমি উঠলাম, উঠে প্রচণ্ড খিদে পেয়েছে। ভাবলাম বাইরে তো থাকি, রান্না করেই খাই, শাশুড়ি মায়ের এরকম হলো, বউকে আবার ডাকবো। খুব ইচ্ছা হচ্ছিল, ওই জন্যই এনেছিলাম যে একটু গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাজা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত খাবো। রাতে আমি ঘুমাতে পারছি না, মন যেন ওই মাছ মাছ করছে। আমি উঠে মাছ ভাজি, মাছ দুটো ভাজি, প্রায় 1 কিলো 200 মতো ছিল মাছটা। তো আমি ভাজি, ভেজে দুটো মাছ আমি চুপচাপ নিয়ে রান্নাঘরেই খাবো, খেতে বসবো। তা আমি ভাবলাম যে ফ্রিজ থেকে একটু ঠান্ডা গরম জল মিলিয়ে নিয়ে আসি। ফ্রিজটা রাখা হচ্ছে আমাদের যে ঘরটা আছে, মানে আমার বউ থাকে ওই ঘরে। আমি আনতে যাই, এসে দেখলাম দুটো মাছই কিন্তু নেই। আর রান্নাঘরে না বিড়াল, না কুকুর, না সাপ, না ব্যাঙ কিছু ঢুকতে পারবে, কিছু কিন্তু ঢুকতে পারবে না, এরকম কোনো জায়গা নেই। ঘরের মধ্যে ঘর কি করে ঢুকবে? হ্যাঁ, যদি অন্য কোনো ঘরে বিড়াল কুকুর লুকিয়ে থাকে তাহলে হয়তো এসে খেয়ে গেছে। আমি হতভম্ব হয়ে গেলাম। মাছের তেলের ছাপ, দুটো মাছ যে থালায় রেখেছিলাম ওইটাই পড়ে রয়েছে, মাছটা নেই। তো আমি না খুব রাগে গিয়ে আমার বউকে ডাকি। আমি বললাম এই ওটো তো। ও বলছে কী হয়েছে, হতবম্বর মতো উঠে বলছে কী হয়েছে, চিৎকার চেঁচামেচি করছে, মায়ের কি শরীর খারাপ? বলতো তোমার মায়ের শরীর খারাপ, সারা রাত ওই মাছের জন্য ঘুম হচ্ছে না, দুটো মাছ ভাজলাম খাবো, আর দেখো মাছগুলো রেখে আমি জল নিতে এলাম ফ্রিজে, গিয়েই দেখি এর বোতলে আমি ঢালাঢালিও করিনি, বোতলটা বের করে নিয়ে এসেছি রান্নাঘরেই ঢেলে নেবো ঠান্ডা গরম জল, দেখো দুটো মাছ নেই। আমার বউ দেখি চুপচাপ রয়েছে, কিছু বলছে না। ও বললো ভাতগুলো ফেলে দাও, শুয়ে পড়ো, সকালবেলা খেও, এত রাতের বেলা আর খেও না। তখন 1টা প্রায় বাজে। খুব রাগ হলো। আমি ধাত বলে ভাত ওখানেই রেখে দিয়ে আমি এসে শুয়ে পড়ি হাত ধুয়ে। মানে এত কষ্ট করে ঘুম হচ্ছে না, খাবো বলে উঠলাম, মাছ দুটো গায়েব হয়ে গেল। আমার বউ ভাতগুলোকে ডাস্টবিনে ফেলে হাত টাত ধুয়ে আসলো। এসে আমাকে বলছে কেন রাতের বেলা তুমি মাছগুলো করলে, 1টা বাজে, এখন আমাদের এখানটা খারাপ হয়ে গেছে জানো তো, জায়গাটা ভালো নেই। আমি বললাম খারাপ হয়ে গেছে মানে, ভালো নেই মানে, ঘরের মধ্যে কি ভূতে এসে খেয়ে গেছে নাকি? যখন বলি আমাকে বলছে দেখো এসব কথা বলো না, মানে
আমাদের একটা বাড়ির পাশের একটা বাড়িতে একটা ছেলে পুকুরে ডুবে মারা গেছে, আর ওই ছেলেটা নাকি, ওই বউর মুখের কথা আমি জানি না, ছেলেটা নাকি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসতো। ও এখন বলছে যে ওই ছেলেটার আত্মাই তোমার ইলিশ মাছ দুটো খেয়ে গেছে, যেটার কোনো প্রসঙ্গ নেই, যেটার কোনো ব্যাখ্যা নেই। আর সত্যি কথা বলতে আমি এইসব ভূত প্রেতে আমি কোনো দিন বিশ্বাসী ছিলামও না, আর বিশ্বাস করিও নি। কিন্তু আমার বউ আমাকে বুঝিয়ে তো ঘুমিয়ে পড়লো, শুয়ে পড়ো কালকে করে দেবো। কিন্তু মাথায় একটা জিনিস আমার রাতে ঘুরছে, যে আমার বউ যে কথাটা বলল 100% না হলেও 10% তো সত্যি হতেও পারে। কারণ সত্যিই তো মাছগুলো গেল কোথায়? এটা তো বাস্তব কথা, মাছটা গেল কোথায়? আজকে যদি মাছটা জানলা খোলা থাকতো ভাবতাম না বিড়ালে নিয়ে পালিয়ে গেছে, দুটো মাছ একসঙ্গে নিয়ে পালিয়ে গেছে, কুকুরই নিয়ে গেছে বা অন্য কিছু। কিন্তু দুটো মাছ যেখানে জানলা কপাট সব বন্ধ, ঘরের মধ্যে রয়েছি, আর আমি খাটের তলায় উঠে না তখন দেখলাম, মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার বউ ঠিক বলছে না ও ভুল বলছে, না কোনো জিনিস ঘরে রয়েছে, বিড়াল টিড়াল অনেক সময় হয় না বর্ষাকালে ঘরের মধ্যে থাকে, হতে পারে বিড়াল রয়েছে ওই ফাঁকতালে তুলে নিয়ে গেছে। আমি পুরো শাশুড়ির ঘর, আমার ঘর, রান্নাঘর, খাটের তলায়, কোনায় কোনায় দেখলাম, গেট তো বন্ধ, বেরোনোর কোনো উপায় নেই। কোনো জায়গায় আমি কোনো রকম বিড়াল ইঁদুর টিকটিকি পর্যন্ত আরশোলা পর্যন্ত দেখিনি। কিন্তু মাছগুলো গেল কোথায়? সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন আমার বউ আমার শাশুড়ি মাকে কথাটা বলছে, ওর মা তখন বলছে জামাইকে আগেই বলে দেওয়া দরকার ছিল, এই ছেলেটা মারা গেছে গত 1.5 মাস হচ্ছে, ও খুব ইলিশ মাছ খেতে ভালোবাসতো। আর ওদেরও নাকি বাড়িতে এরকম অনেক ঘটনা হয়, যেই ছেলেটা জলে ডুবে মারা গেছে ওদেরও বাড়িতে নাকি মানে এরকম মাছ টাছ নাকি হঠাৎ হঠাৎ করে উধাও হয়ে যায়, এসব নাকি হয়। আদৌ আমি আজও পর্যন্ত বিশ্বাস করিনি। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে গেল, বিশ্বাস না করলেও মাছটা কি আকাশে কেউ তুলে নিল, না মাটি গিলে খেয়ে নিল? মাছটা গেল কোথায়? দুটো মাছ। প্রশ্নটা তোমাদের কাছে দাদাভাই করেছেন, তোমরা প্রশ্নটা উত্তর দিও, তোমাদের মতামত। বাড়িতে তো কোনো কিছু পাইনি, দরজা জানলা বন্ধ ছিল, এ তো না নিয়ে বেরিয়ে গেছে এরকমও জায়গা নেই। থাকলে কিছু ঘরের মধ্যেই থাকবে, খেলে ঘরের মধ্যেই খাবে, তাহলে মাছ দুটো গেল কোথায়? তাহলে কি সেই বাড়ির রাতের বেলা ভাজছিল একটা সময় সেই আত্মাই নিয়ে চলে গেল? কিছু কিছু ঘটনা থাকে যার কোনো ব্যাখ্যা থাকে না, কিছু কিছু ঘটনা থাকে যার শেষ আমরা খুঁজে পাই না, কিন্তু এগুলো বাস্তবেও ঘটে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভয়েসটা আমি চুপ করে তোমাদের সরিয়ে দিয়েছি না বলেই, ভয়েসটাও তোমরা শুনলে, তোমাদের কেমন মতামত সেটাও বলো। প্রথমে আমাদের ভাই যিনি বাড়ি জমির সেল করেন, ওনার আইডি থেকে সোশ্যাল ওয়ার্কার, ঘটনাটা তো আমার খুবই ভালো লেগেছে, একদম নতুনত্ব ঘটনা, এরকম ঘটনা সচরাচর আমরা পাই না, খুব সুন্দর লেগেছে। এখন তোমাদের সুন্দর সুন্দর দেখি কারা কমেন্ট করেছো, নামগুলো ডিক্লেয়ার করবো। চলো চলো আমরা দেখি কারা কারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমি নামগুলো একটু তাড়াতাড়ি বলে দেবো। প্রথমে কমেন্ট করেছো আমাদের রূপা ব্যানার্জি, তারপর মমি ভট্টাচার্যি, যাক তুমি কমেন্ট করেছো তাহলে। তারপরে কমেন্ট করেছো আমাদের হোয়াইট কিং বনু, এসদেব রয়, সোহিনী রয়, তারপর কমেন্ট করেছো নিতা বসু, কাজল সাহা, হোয়াইট কিং বনু, ডালি দেবনাথ দিদি ভাই, আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, শম্পা মিনি কিচেন, শঙ্কর ভদ্রা, তারপর কমেন্ট করেছো আমাদের সন্তুর দুনিয়া বোন, আয়ান হালদার, গোপাল দাস, তারপর কমেন্ট করেছো পুষ্প দত্ত, আচ্ছা রূপা দে, আমাদের বনশ্রী মা কমেন্ট করেছো, প্রদীপ দাস, বনানী কর্মকার দিদিভাই কমেন্ট করেছো, কৃষ্ণা ধারা বোন, রেখা অধিকারী দিদিভাই, সৈনী হাজরা, চৈতালি রয়, জলি হাজরা দিদিভাই, কিউট দিশা ব্লগ থেকে কমেন্ট করেছো, মধুমিতা ভৌমিক কমেন্ট করেছো, উমা ঘোষ, বনানী কর্মকার দিদিভাই, সুনিতা চন্দ্র দিদিভাই, তারপরে কমেন্ট করেছো নীলু মজুমদার, কেকা রয়, সুজাতা দাস, বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো, ঝুমা চ্যাটার্জি, অসীম দাস, তারপরে সিরাজুল মল্লিক কমেন্ট করেছো, শম্পা মিত্র, কেকা রয়, সোমা দাস পরিবার থেকে, পাপ্পু দে, সুদীপ্ত ব্যানার্জি, কেকা রয়, তারপর কমেন্ট করেছো
দীপা ব্যানার্জি বলেছো খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো। তোমরা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, কমেন্টগুলো তো আমি পড়ি, যেটা আমার খুব ভালো লাগে। নামগুলো শুধু তোমাদের সামনে বলে দিই, কারণ যদি আমি কমেন্টগুলো পড়তে যাই তাহলে পরে ঘটনাটা অনেকটা লেন্দি হয়ে যাবে, যার কারণে আমি শুধু নামগুলোই ডিক্লেয়ার করি। আর আমি জানি তোমরা অপেক্ষা করে শেষ পর্যন্ত বসে থাকো তোমাদের নামগুলো বলবো কিনা শোনার জন্য, আমি জানি তো। এখনের মতো আসবো। আর আমাদের 14 তারিখে কিন্তু অমাবস্যা আছে, অমাবস্যা দুর্দান্ত টিপস আসবে, সবাই কিন্তু চোখ রেখো। এখনের মতো শুভরাত্রি, জয় বড় মায়ের জয়। সবাই খুব ভালো থেকো, মায়ের আশীর্বাদ সবার পরিবারের উপরে থাক। এখনের মতো টাটা।